শ্রীনিশ প্রোডাকশন নিবেদিত রবিবারের আড্ডা। নমস্কার। বাংলা সাহিত্যের অপার ভান্ডার থেকে তুলে আনা কিছু গল্প দিয়ে সাজানো শ্রীনিশ প্রোডাকশনের এই নিবেদন। সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও সুকুমার রায়ের সুযোগ্য উত্তরসূরি। উনি যেমন ভারতীয় চলচ্চিত্রে রেখে গেছেন তার অবিস্মরণীয় সৃষ্টি পথের পাঁচালী, চারুলতা, গোপীগাইন বাগাবাইন ইত্যাদি। তার জন্য পেয়েছেন অনারারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইন ফিল্ম। তেমনি পেয়েছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্মান ভারতরত্ন। সিনেমার পাশাপাশি তিনি লিখেছেন অসংখ্য ছোট গল্প ও উপন্যাস। তার লেখা প্রফেসর শঙ্কু বা তারিণী খুড়ো অত্যন্ত জনপ্রিয়। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা আপামর বাঙালির আইকন। ফেলুদা ও তোপসের প্রথম আত্মপ্রকাশ ফেলুদার গোয়েন্দাগিরি গল্পের মাধ্যমে। এটি প্রকাশিত হয় সন্দেশ ডিসেম্বর 1965, ফেব্রুয়ারি 1966। আজ আমাদের গল্প সেই ফেলুদা সিরিজের একটি গল্প নিয়ে। গল্পের নাম অম্বর সেন অন্তর্ধান রহস্য। এটি প্রথম প্রকাশিত হয় আনন্দমেলা 15 জুন 1983 সালে। আজকের এই গল্পটি আনন্দ পাবলিশারের ফেলুদা সমগ্রের দ্বিতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। ফেলুদা, জটায়ু আর তোপসে জুটির নস্টালজিয়া নিয়ে শুরু হচ্ছে আজকের গল্প অম্বর সেন অন্তর্ধান রহস্য। আপনি তো আমার লেখা শুধরে দেন, বললেন লালমোহন বাবু। সেটা আর এবার থেকে দরকার হবে না। ফেলুদা তার প্রিয় সোফাটায় পা ছড়িয়ে বসে রুবি কিউবস এর একটি পিরামিড সংস্করণ নিয়ে নাড়াচাড়া করছে। সে মুখ না তুলেই বলল, নো স্যার, আমার পাড়ায় এক ভদ্রলোক এসেছে। কাল পার্কে দেখা হলো, এক বেঞ্চিতে বসে কথা বললাম প্রায় আধ ঘন্টা। গ্রেট স্কলার, নাম মৃত্যুঞ্জয় সোম। স্কলার বোধহয় হার্ভার্ড ইউনিভার্সিটি, ডবল MA বা ওই ধরনের কিছু। উফ, লালমোহন বাবু, হার্ভার্ড নয় মশাই, হার্ভার্ড। কথাটা হচ্ছে হার্ভার্ড। তাই হবে, হার্ভার্ড। তা হার্ভার্ড সেটা বুঝলেন কি করে? নাকি সুরে মার্কিন মার্কে ইংরেজি কথা বলেন নাকি ভদ্রলোক? ইংরেজিটা একটু বেশি বলেন, নাকি সুরে কিনা লক্ষ্য করি। তবে বিদ্বান লোক, থাকেন ওই বহরমপুর। একটা বই লিখেছেন, তাই নিয়ে রিসার্চ করবেন বলে কদিনের জন্য কলকাতায় এসেছে। চেহারাটা বেশ একটা আছে বুঝলেন, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে সোনার বাইফোকাল চশমা, আর জামা কাপড়ও ওই ধোপ দুরস্ত। আমার ওই হন্ডুরাসের হাহাকারটা পড়তে দিয়েছিলাম, 34টা মিস্টেক বার করে দিয়েছে বুঝলেন। তবে বলেছে বেশ এনজয়েবল। তাহলে আর কি, আপনার পেট্রোল খরচ অনেক কমে যাবে এবার থেকে, আর গড়পাড় বালিগঞ্জ ঠেঙাতে হবে না। তবে ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা কি হচ্ছে সেটা আর জানা গেল না, কেননা ঠিক এই সময় এসে পড়লেন ফেলুদার মক্কেল অম্বর সেন। 9টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল। ঘড়ির কাঁটায় কাঁটায় আমাদের কলিং বেল বেজে উঠল। অম্বর সেনের বয়স মনে হয় 45 থেকে 50-এর মধ্যে। ফর্সা রং, দাড়ি গোঁফ কামানো, চোখে পুরু ফ্রেমের চশমা, গায়ে পাঞ্জাবি আর ধুতির ওপর একটা পুরনো জামেওয়ার শাল। কাশ্মীরি শাল যে কত রকমের হয় সেটা সেদিন ফেলুদার সঙ্গে মিউজিয়ামে গিয়ে দেখে এসেছি। অম্বর সেন ফেলুদার মুখোমুখি চেয়ারে বসে বললেন, দেখুন, আপনি ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত, কাজেই সময় নষ্ট না করে সোজা কাজের কথায় চলে যাওয়াই ভালো, কি বলেন? তার আগে এই জিনিসটা দেখুন। পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে ভদ্রলোক ফেলুদার দিকে এগিয়ে দিলেন। খাতা থেকে ছেঁড়া একটা পাতা, সেটাকে দলা করে পাকানো হয়েছিল। তারপর আবার হাত বুলিয়ে মসৃণ করার চেষ্টা করা হয়েছে।
কাগজটাতে গোটা অক্ষরে লাল কালি দিয়ে লেখা, আমার সর্বনাশের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও, আর 7 দিন মেয়াদ, পালিয়ে পথ পাবে। কাগজটা নেড়ে চেড়ে দেখে ফেলুদা প্রশ্ন করলো, কিভাবে পেলেন এটা? আমার বাড়িতে একতলায় আমার কাজের ঘর। রাত্রিরে এসে জানলা দিয়ে ছুঁড়ে ডেস্কের ওপর ঢেলে দিয়ে গেছে। সকালে আমার চাকর লক্ষণ এটা পেয়ে আমার কাছে নিয়ে আসে। আপনার ঘর কি রাস্তার উপর? না, ঘরের বাইরে বাগান, তারপর কম্পাউন্ড ওয়াল, তারপর রাস্তা। তবে হ্যাঁ, দেয়াল টপকানো যায়। সর্বনাশের কথা যে বলছে সেটা কি মনে হচ্ছে? অম্বর সেন মাথা নাড়লেন। দেখুন মিস্টার মিত্তি, আমি নির্ঝঞ্ঝাট মানুষ। আমার পেশা হলো ব্যবসা, তবে আসল কাজটা আমার ভাইই করে। আমার আর 5 রকম অন্য শখ আছে, সেই সব নিয়েই থাকি। সজ্ঞানে কারুর কখনো কোনো সর্বনাশ করেছি বলে তো মনে পড়ে না। অন্তত এমন সর্বনাশ নিশ্চয়ই নয় যেটা এই হুমকি চিঠিকে জাস্টিফাই করতে পারে। ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ অর্থহীন বলেই মনে হচ্ছে। ফেলুদা বুড়ো কুচকে একটুক্ষণ ভেবে বলল, অবশ্য এটা এক ধরনের রসিকতাও হতে পারে, যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। আপনার পাড়ায় কাছাকাছির মধ্যে মাস্তান ছেলেদের কোনো আস্তানা আছে? হ্যাঁ, আমরা থাকি পাম এভিনিউতে। পূব দিকে কিছু দূরে একটা বস্তি আছে, সেখানে এ ধরনের ছেলে থাকা আশ্চর্য কিছু নয়। পুজোর চাঁদার জন্য হামলা টামলা করে না? তা করে, কিন্তু চাঁদা তো আমরা নিয়মিতই দিই। শ্রীনাথ চা এনেছে, তাই কাজের কথা কিছুক্ষণের জন্য বন্ধ করল। লালমোহন বাবু দুবার বিড়বিড় করে রিভেঞ্জ কথাটা বললেন। ফেলুদা সেই সুযোগে আমাদের দুজনের সঙ্গে ভদ্রলোকের আলাপ করল। ও, আপনি বিখ্যাত লালমোহন গাঙ্গুলি? ভদ্রলোক বেশ তৃপ্তি সহকারে চায় চুমুক দিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন, পুলিশে খবর দেননি? হ্যাঁ, আমার ভাই অবশ্য পুলিশের কথাই বলেছিল, কিন্তু আমি আবার এসব ব্যাপারে একটু ওই আনঅর্থোডক্স বলতে পারেন। মানে প্রচলিত নিয়মগুলো চট করে মানতে ঠিক মন চায় না। আর সত্যি বলতে কি, এখনো বোধহয় অতটা বিচলিত হবার কারণ ঘটেনি। আপনার কাছে এলাম তার একটা কারণ অবশ্যই আপনাকে দেখার একটা ইচ্ছে ছিল। আমাদের পরিবারের মোটামুটি সকলেই কিন্তু আপনাকে চেনে। পরিবারে আর কে কে আছে? আমার ভাই অম্বুজ আছে, ও বিয়ে করেছে, আমি করিনি। অম্বুজের স্ত্রী আছে, একটি মেয়ে আছে বছর 10-এর। ছেলে দুটি বড়, ওরা বাইরে থাকে। তাছাড়া আমার বিধবা মা আছেন, আর আছে আমাদেরই এক দুঃসম্পর্কের আত্মীয়, সে আমাদের বাড়িতেই মানুষ। ফ্যামিলি মেম্বার বলতে গেলেই এর বাইরে 3 জন চাকর, একটা ঠিকে ঝি, রান্নার লোক, মালি, দারোয়ান আর ড্রাইভার। আমরা থাকি 5/1 পাম এভিনিউতে। আমার বাবা ছিলেন নামকরা হার্ট স্পেশালিস্ট অনাথ সেন। ফেলুদা একটু কিন্তু কিন্তু ভাব করছে দেখে ভদ্রলোক বললেন, আপনাকে আমি শুধু ব্যাপারটা জানিয়ে গেলাম। হতে পারে এটা একটা প্র্যাকটিক্যাল জোক ছাড়া কিছুই নয়। তবে কি জানেন, এ ধরনের রসিকতার টার্গেট বিখ্যাত ব্যক্তিদের মাঝে মাঝে হতে হয় ঠিকই, কিন্তু আমি তো আর তেমন কেউ কেটা নই। তাই দেখুন, বুঝতেই পারছেন, এ হুমকি যদি সম্পূর্ণ ভিত্তিহীন হয় তাহলে আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। যাই হোক, আপাতত এই চিঠিটা আমি রাখতে পারি তো? নিশ্চয়ই, ওটা তো আপনাকে দেবার জন্যই আনা। এমন একটা হুমকি চিঠি নিয়ে অম্বর সেনের ফেলুদার কাছে আসাটা একটু বাড়াবাড়ি বলেই মনে হচ্ছিল। পরদিন সকালে পাম অ্যাভিনিউ থেকে একটা ফোন এলো। তাতে সমস্ত ব্যাপারটা একটা অন্য চেহারা নিল। বসবার ঘর থেকে ফেলুদার ঘরে কলটা ট্রান্সফার করে দিয়ে কান লাগিয়ে যা শুনলাম তা হলো এই। কে মিস্টার মিত্তির? আগে হ্যাঁ, আমার নাম অম্বুজ সেন। কাল আমার দাদা বোধ হয় আপনার ওখানে গেছিলেন একটা হুমকি চিঠির ব্যাপারে। আরে হ্যাঁ 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 হ্যাঁ। ওয়েল, হি ইজ মিসিং। মানে? দাদাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? না, দাদা রোজ ভোরে গাড়িতে করে বেরোন, গঙ্গার ধারে গাড়ি দাঁড় করিয়ে তারপর মাইল 2 হাঁটেন। আজও গেছিলেন, কিন্তু আজ আর ফেরেননি। সে কি? ড্রাইভার গাড়ি নিয়ে ফিরে এসছে 1 ঘন্টা ওয়েট করার পর। ও তন্ন তন্ন করে খুঁজেও দাদার দেখা পায়নি। পুলিশে জানাননি? সেখানে একটা গোলমাল আছে মিস্টার মিত্তির। আমার মার বয়স 80, শরীরও ভালো নেই।
ওকে দাদার ব্যাপারটা নিয়ে এখনো কিছু জানাইনি। পুলিশ এলেই কিন্তু ব্যাপারটা চাপা থাকবে না, তখন ওকে সামলানো মুশকিল হবে। কাজেই আমাদের ইচ্ছা কেসটা আপনি হ্যান্ডেল করুন। আপনার ওপর আমাদের পুরো ভরসা আছে। অবশ্য আপনার উপযুক্ত পারিশ্রমিক আমরা দেব। আমি তাহলে একবার আপনাদের ওখানে আসছি, অসুবিধা হবে না তো? মোটেই না, আপনি এখনই চলে আসুন। আমাদের বাড়ির নম্বরটা জানেন তো? 5/1 পাম এভিনিউ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাহেবী ধাঁচের গাড়ি বারান্দাওয়ালা দোতলা ছড়ানো পায়, সামনে একটা ছোট বাগান, পেছনেও সবুজ দেখে মনে হলো বোধহয় টেনিস কোর্ট জাতীয় কিছু আছে। গেটের গায়ে শ্বেত পাথরে ফলকে অম্বরবাবুর বাবার নাম, নামের পরে অনেকগুলো ইংরেজি অক্ষর, কমা, ফুল স্টপ। সবশেষে ব্র্যাকেটের মধ্যে এডিন কথাটা দেখে বুঝতে পারলাম ভদ্রলোককে স্কটল্যান্ড যেতে হয়েছিল ডাক্তারি পড়তে। যিনি আমাদের ট্যাক্সির শব্দ পেয়ে বেরিয়ে এলেন, তার সঙ্গে অম্বরবাবুর আদল আছে ঠিকই, কিন্তু ইনি পেটে মোটা আর কালো, অর্থাৎ মুখের মিল বাদ দিলে ইনি অম্বরবাবুর ঠিক উল্টো। আমাদের দেখে ভদ্রলোকের মুখে হাসি ফুটে উঠলেও দুশ্চিন্তার ফলে সেটা সঙ্গে সঙ্গেই ঘুরিয়ে গেল। আসুন ভিতরে। শ্বেত পাথরের মেঝেওয়ালা ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানায় গিয়ে ঢুকলাম। এখানেও মার্বেল, আর তার উপর কার্পেট, আর তার উপর দামি দামি ফার্নিচার। যে সোফায় বসলাম সেটার গদি এত নরম, আমার ভারেই প্রায় 6 ইঞ্চি বসে গেল। রুনা এসো। একটি ফ্রক পরা মেয়ে এসে দরজায় দাঁড়িয়ে অবাক চোখে চেয়ে আছে ফেলুদার দিকে। অম্বুজবাবু ডাকতেই সে গুটি গুটি ঘরের ভেতরে এগিয়ে এলো। ইনিকে জানো? ফেলুদা, আর ইনি? তোপসে। বাহ, তুমি তো আমাদের দুজনকেই চেনো দেখছি। জটায়ু কোথায়? জিজ্ঞেস করলো মেয়েটি। বোঝা গেল সে এই তৃতীয় ব্যক্তিটিকে না দেখে কিছুটা হতাশ হয়েছে। তিনি তো আসেননি, তবে তাকে একদিন নিশ্চয়ই নিয়ে আসবো। আচ্ছা, তোপসে এত মিথ্যে কথা কেন বলে? এই রে, আমার সম্বন্ধে হঠাৎ তো বদনাম কেন? মিথ্যে মানে? একটা বইয়ে লিখেছে ফেলুদা ওর মাস্তুতো ভাই, আরেকটাই লিখেছে জ্যাঠতুতো ভাই। মিথ্যেই তো। ও, প্রথমে মাস্তুতো ভাই লিখেছিল বটে, তবে তখনও গপ্পের মতো বানিয়ে লিখতে চেষ্টা করেছিল। আমি ধমক দিতে তারপর সত্যি কথাটা লিখতে শুরু করলাম। আসলে জ্যাঠতুতো ভাইটাই ঠিক। আপনার সব অ্যাডভেঞ্চার ওর পড়া। জেঠুকে খুঁজে বার করে দিতে পারবে তুমি? ফেলুদার দিকে শটার দাঁড়িয়ে প্রশ্ন করলো রুনা। চেষ্টা করতে হবে, তবে তুমি যদি কোনো ক্লু জোগাড় করে দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই। ক্লু? ক্লু জানো তো? জানি। আছে তোমার কাছে কোনো ক্লু যাতে আমরা চট করে বের করে দিতে পারি তোমার জেঠুকে? ক্লু তো তুমি বার করবে, তুমি তো ডিটেকটিভ। ঠিক বলেছো, খুব চালাক মেয়ে তুমি। তা কি নাম তোমার? একটা নাম তো জানি, অন্যটা কি? ভালো না? ঝর্ণা। ফেলুদা অম্বুজবাবুর দিকে ফিরল। দেখুন, আপনাদের দিক থেকে কতগুলো ব্যাপারে সাহায্য না পেলে কিন্তু আমার পক্ষে এগোনো খুব মুশকিল হবে। কি সাহায্য বলুন? প্রথমত, আপনাদের সকলের সঙ্গে কথাবার্তা বলতে হবে। আপনার দাদার সঙ্গে আমার মাত্র কয়েক মিনিটের আলাপ, তাকে আমার আরেকটু ভালো করে চিনতে হবে। তার কাজের ঘরটাও একবার দেখা দরকার, এমনকি দরকার হলে তার জিনিসপত্র একটু ঘেঁটে দেখতে হতে পারে। আশা করি আপনার আপত্তি হবে না। মোটেই না। আচ্ছা, আর আপনার দাদা যেখানে মর্নিং ওয়াকে যেতেন সেই জায়গাটা একবার দেখে আসা দরকার। কোনো অসুবিধা নেই, আমাদের ড্রাইভার বিলাস আপনাদের গাড়ি করে নিয়ে গিয়ে সব দেখিয়ে আনবে। ফেলুদা সোফা ছেড়ে উঠে পায়চারি আরম্ভ করেছে। 3টি বড় বড় বুককেস বোঝাই বই, সেই দিকেই তার দৃষ্টি। এই বইগুলো কার? সবই দাদার। নানান বিষয়ে ইন্টারেস্ট আছে দেখছি। আগে হ্যাঁ। এমনকি গোয়েন্দাগিরি সম্বন্ধেও তো বই আছে। হ্যাঁ, একটা সময় ওটা নিয়েও পড়াশোনা করেছেন। জ্ঞান, ইতিহাস, রান্নার বই, মুদ্রা সংগ্রহ, থিয়েটার। থিয়েটারটা দাদার নেশা বলতে পারেন। আমাদের মাঠে পুজোর সময় স্টেজ বেঁধে নাটক হয়, দাদাই নির্দেশক। ফ্যামিলির সকলকেই রং টং মেখে নেমে পড়ে, এমনকি ইনিও। রুনার দিকে দেখিয়ে দিলেন অম্বুজবাবু।
রুনা এখনো সেইভাবেই হাঁ করে চেয়ে আছে ফেলুদার দিকে। আচ্ছা, এবারে একটু অম্বরবাবুর কাজের ঘরটা দেখে আসতে পারি কি? আসুন আমার সঙ্গে। অম্বুজবাবু উঠে পড়লেন সোফা থেকে। বৈঠকখানার পাশে একটা প্যাসেজ, সেইটা পেরিয়ে পেছনের মাঠের দিকে একটা ঘরে গিয়ে ঢুকলাম আমরা। পূব দিকের জানলা দিয়ে রোদ এসে ঘরটাকে আলো করে দিয়েছে। একটা বড় ডেস্ক, তার সামনে একটা রিভলভিং চেয়ার, উল্টো দিকে আরো দুটো চেয়ার, জানলার ধারে একটা আরাম কেদারা, এছাড়া টেবিলের পেছন দিকে রয়েছে একটা সেলফ, একটি ক্যাবিনেট আর একটা গোদরেজের আলমারি। আর তার পাশের দেওয়ালে একটা ফোল্ডিং ব্র্যাকেট থেকে হ্যাঙ্গারে ঝুলছে একটা ছাই রঙের কোট। ডেস্কের ওপরটা দেখলে মনে হয় অম্বরবাবু বেশ গোছানো লোক ছিলেন। কাগজপত্র, টেলিফোন, পেন হোল্ডার, পিন কুশন, পেপার ওয়েট, চিঠির র্যাক সব পরিপাটি করে সাজানো। একটা ডেট ক্যালেন্ডার রয়েছে, তার তারিখটা 3 দিন আগের। ব্যাপারটা আমারও খটকা লেগেছিল। ফেলুদা সেটার দিকে অম্বুজবাবু দৃষ্টি আকর্ষণ করায় ভদ্রলোক বললেন, দাদাকে কয়েকদিন থেকেই অন্যমনস্ক দেখছিলাম। সরারচর দাদার এরকম ভুল হয় না কিন্তু। ফেলুদা খুঁতখুঁতে মানুষ, সে নিজেই শনিবারটা দোসরার বদলে মঙ্গলবার 5ই করে দিত। দেরাজটা কি একটু আমি খুলে দেখতে পারি? দেখুন না। তিনটি দেরাজি পরপর খুলে ভেতরের জিনিসপত্র হাতড়ে দেখলো ফেলুদা। ওপরের দেরাজ থেকে পাওয়া এক টুকরো কাগজ সম্বন্ধে মনে হলো তার একটু কৌতূহল হয়েছে, কারণ সেটা সে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। হিমালয়ান অপটিক্যাল থেকে চশমা করাতেন বুঝি আপনার দাদা? হ্যাঁ, একটা ক্যাশ মেমো দেখছি, তারিখটা 7 দিন আগের। নতুন চশমা করিয়েছিলেন? কই না তো, তুমি কি করে জানলে রুনা? আমাকে তো দেখাইনি জেঠু। অম্বুজবাবু একটু হেসে বললেন, দাদা যে কখন কি করছে তা আমরা নিজেরাই কখনো জানতে পারতাম না। আমরা অম্বরবাবু স্টাডি থেকে বেরিয়ে এলাম। আপনাদের এক আত্মীয় এখানে থাকেন বোধহয়? প্যাসেজ থেকে বেরিয়ে এসে বলল ফেলুদা। আপনাদের এখানেই মানুষ হয়েছেন? কে, সমরেশ? হ্যাঁ, থাকে বই কি। ফেলুদার অনুরোধে সমরেশকে ডেকে পাঠানো হলো। বছর 35 বয়স, মুখে বসন্তের দাগ, চোখে পুরু চশমা। একটু যেন আড়ষ্ট ভাব নিয়ে ভদ্রলোক এসে দাঁড়ালেন আমাদের দিকে হাত 10 দূরে। বসুন। আপনার পদবিটা কি? মল্লিক। কতদিন আছেন এ বাড়িতে? বছর 25। কি করেন? একটা ফিল্ম ডিস্ট্রিবিউশন অফিসে কাজ করি। কোথায় বলুন তো? ধরমতলা। আচ্ছা, কোম্পানির নাম কি? কোহিনূর পিকচার্স। কতদিন আছেন ওখানে? 7 বছর। তার আগে কি করতেন? এই বাড়ির কাজকর্ম। আপনি অম্বরবাবুর অন্তর্ধানের ব্যাপারে কোনো আলোকপাত করতে পারেন? তিনি যে একটা হুমকি চিঠি পেয়েছিলেন সে ব্যাপারে আপনি কিছু জানেন? জানি। আপনার ঘরটা কি এই বাড়ির একতলাতে? হ্যাঁ। অম্বরবাবুর কাছে কখনো বাইরের লোকজন দেখা করতে আসতো কি? তা আসতো মাঝে মাঝে। সম্প্রতি এমন কোনো লোককে আসতে দেখেছেন যাকে আগে কখনো দেখেননি? সেটা লক্ষ্য করিনি, তবে তবে কি? এই পাড়ায় কিছু ছেলেকে দেখেছি যাদের আগে দেখিনি। কোথায়? মোড়ের মাথায়। কি করতো তারা? মনে হতো এই বাড়ির দিকে চোখ রাখছে। বয়সটা কিরকম হবে তাদের? 20 থেকে 25-এর মধ্যে বলে মনে হয়। কজন ছেলে থাকতো মোটামুটি? 4 জন। ফেলুদা একটুক্ষণ চুপ করে বসে কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। এইসব কথা থেকে ফেলুদা কোনো ক্লু পেল কিনা জানি না। যেটাতে মনে হয় সত্যি করে কাজ হলো সেটা হলো অম্বুজবাবুর স্ত্রীর সঙ্গে কথাবার্তা। রীতিমতো সুন্দরী মহিলা, তার উপর যাকে বলে ব্রাইট। বছর 40-এর উপর হলেও দেখে বোঝার জো নেই। দোতলার একটা ছোট বৈঠকখানায় বসে কথা হলো। ফেলুদা প্রথমেই ক্ষমা চেয়ে নিল ভদ্রমহিলাকে বিব্রত করার জন্য। তাতে কি হয়েছে? গোয়েন্দাকে যে এভাবে জেরা করতে হয় সে তো ফেলুদার গল্প পড়েই জেনেছি। খুব ভালো লাগে পড়তে গোয়েন্দা কাহিনী। তাহলে তো ভালোই হলো। আমার প্রধান মুশকিলটা কোথায় হচ্ছে বলুন। অমরবাবু একটা হুমকি চিঠি পেয়েছিলেন, জানেন বোধহয়? তা জানি বই কি। দেখেছেন সেই চিঠিটা?
তাও দেখেছি। আমি অম্বরবাবুকে জিজ্ঞাসা করেছিলাম তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছিল কিনা যার ফলে অন্য কোনো মানুষের সর্বনাশ হতে পারে। উনি বলেছিলেন তেমন কোনো ঘটনা তার জানা নেই। অবশ্য আমার বলা উচিত ছিল যে রিসেন্ট ঘটনা হবার দরকার নেই, অতীতের ঘটনা হলেও চলবে, কেননা প্রতিহিংসার ভাবটা মানুষ অনেক সময় অনেক দিন পুষে রাখে। আমি এখন আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি এমন কোনো ঘটনার কথা জানেন 10-20 বছর আগের হলেও চলবে? ভদ্রমহিলা একটুক্ষণ চিন্তিতভাবে চুপ করে থেকে বললেন, তাহলে আপনাকে বলি, আপনি দেখুন এমনি ঘটনার কথাই বলছেন কিনা। এটা আমার কাল রাত্রে হঠাৎ মনে পড়লো। আমার স্বামীকেও এখনো বলিনি। কি ঘটনা বলুন তো? একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার। অ্যাক্সিডেন্ট? অনেকদিন আগে। তখনও রুনা হয়নি, বোধহয় তার পরের বছরই হলো। আমার ভাসুর তখন নিজেই গাড়ি চালাতেন, আমার শ্বশুরের গাড়ি, অস্টিন। উনি শ্যামবাজারের দিকে একজন লোককে চাপা দেন, সে লোক মারা যায়। আমরা দুজনেই চুপ, ঘরে থমথমে ভাব। অম্বুজবাবু পাশেই ছিলেন। আশ্চর্য, এটা আমার মনেই ছিল না। আর কিছু মনে পড়ছে? নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। ক্লার্ক ছিলেন ভদ্রলোক। নামটা মনে আছে কি? না, স্ত্রী ছিল আর 3টি ছেলে মেয়ে। ছেলেটির বয়স ওই 13-14, আর মেয়ে দুটো আরো ছোট। 5,000 টাকা তুলে দেন বিধবার হাতে। কে, অম্বরবাবু? হ্যাঁ। সেই থেকেই দাদা ড্রাইভিং বন্ধ করে দেন, এখন মনে পড়ছে। তার মানে সে ছেলের বয়স এখন বছর 25। পরিবারটির যে সর্বনাশ হবে এই ঘটনার ফলে, এটা মোটেই অস্বাভাবিক নয়। 5,000 টাকায় আর কদিনই বা চলে? এর বেশি আর কিছু ঠিক মনে পড়ছে না, জানেন। আমারও না। আচ্ছা, অম্বরবাবু কি ডায়েরি রাখতেন? ওই সেরকম তো শুনিনি কখনো। ফেলুদা উঠে পড়ল। অনেক ধন্যবাদ মিসেস সেন, আপনি অন্ধকারে একটা আলো দেখিয়েছেন আমাদের, তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা কিন্তু মনে প্রাণে চাইছি যে আপনি ব্যাপারটা একটু সুরাহা করেন। কথাটা যে ভদ্রমহিলা খুব আন্তরিকতার সঙ্গে বললেন তাতে কোনো সন্দেহ নেই। অম্বরবাবুর অসুস্থ মাকে বিরক্ত করার কোনো মানে হয় না, তাই আমরা আপাতত পাম অ্যাভিনিউ এর পার্ট শেষ করে সেনেদের অ্যাম্বাসাডারে চলে গেলাম গঙ্গার ধারে। কে রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার বিলাসবাবু বললেন, এইখান থেকে স্যার হাঁটতে আরম্ভ করে সোজা দক্ষিণ দিকে গিয়ে ঠিক 1 ঘন্টা বাদে আবার ফিরে আসে, একেবারে ঘড়ি কাটায় কাটায়। আপনি গাড়িতেই বসে থাকতেন? আগে হ্যাঁ। তা কতদিন ড্রাইভারি করছেন সেন বাড়িতে? 9 ইয়ার্স। তার মানে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আপনি জানেন? অ্যাক্সিডেন্ট? বছর 12 আগে একবার একটি লোককে গাড়ি চাপা দিয়ে মারেন। সেন সাহেব? কেন, আপনার বিশ্বাস হচ্ছে না? উনি যে কোনোদিন নিজে ড্রাইভ করেছেন সেইটাই জানতুম না মশাই। ওই ঘটনার পরেই ড্রাইভিংটা ছেড়ে দেন। তা হবে, ড্রাইভারের তো দোষ দেওয়া যায় না সব সময়। রাস্তার লোকে যেভাবে চলাফেরা করে আরো বেশি লোক মরে না কেন সেইটাই তো ভাবি। ড্রাইভারের আর দোষ। অম্বরবাবু যেদিন আর ফিরলেন না সেদিনের ঘটনাটা একটু আমাকে বলুন তো, ডিটেলে বলবেন। হ্যাঁ, সেই দিন উনি আসছেন না দেখে আমি হেস্টিংস পর্যন্ত গিয়ে তল্লাশি করেছিলাম। পথে লোক ধরে ধরে জিজ্ঞেস পর্যন্ত করেছি। গাড়ি থামিয়ে থামিয়ে রাস্তায় নেমে খুঁজেছি যদি কোথাও পড়ে টড়ে গিয়ে থাকেন। হাতটা তেমন মজবুত ছিল না তো। লোকজন কেমন ছিল রাস্তায়? সকালে এদিকে লোক বন্ধ থাকে না, সবাই হাঁটতে আসে। তবে নিউ হাওড়া ব্রিজের সাইডটায় লোক থাকে না বললেই চলে। স্যার তো ওই দিকেই যেতেন। খস করে যদি গাড়িতে কটা জোয়ান লোক এসে গোল পাঁজা করে তুলে নিয়ে যায় কেউ টেরও পাবে না। আমরা গাড়িতে করেই 10 মাইল স্পিডে চালিয়ে হেস্টিংস পর্যন্ত ঘুরে এলাম, কিন্তু সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না।
এরপর দুদিন পাম অ্যাভিনিউ থেকে কোনো খবর আসেনি। বৃহস্পতিবার বিকেলে লালমোহনবাবু এসেই বললেন, তা এই ঘটনা এগোলো? অম্বর সেন উধাও শুনে ভদ্রলোকের চোখ কপালে উঠে গেল। বললেন, আপনার একটি কেসও ঠিক ওই গিজে যেতে দেখলাম না। ধন্যী লাখ আপনার। আপনার গ্রেট স্কলার প্রতিবেশী মৃত্যুঞ্জয় সোমের কি খবর? দূর স্কলার না মুন্ডু। সে কি মশাই, এর মধ্যে আবার কি হলো? সেদিন তো সুপারলেটিভ ছাড়া কথাই বলছিলেন না। আর বলবেন না মশাই। আরে কি হলো বলবেন তো? বলতেও লজ্জা করে। আমার কাছে আবার লজ্জা? আরে বলে ফেলুন মশাই, বলে ফেলুন। ব্যাপারটা কি জানি না, কিন্তু সেটা যে লালমোহনবাবু চেপে যেতে চাইছেন সেটা বুঝতেই পারছি। এদিকে ফেলুদাও ছাড়বার পাত্র নয়। শেষটায় পিড়াপিড়িতে ভদ্রলোক বলেই ফেললেন, আরে মশাই, ভাবতে পারেন ভদ্রলোক প্রদোষ মিত্রের নামই শোনেনি। আপনার বন্ধু বলে পরিচয় দিতে গিয়ে একেবারে ভেড়া বনে গেলাম। বলে কিনা হু ইজ প্রদোষ মিত্র। তাতে আর কি হলো? এত বড় স্কলার, হারবার্টের ডবল এমএ, আমিও তো তার নাম শুনি। কথাটা বোধহয় লালমোহনবাবুকে কিছুটা আশ্বস্ত করল। বললেন, তা যা বলেছে, এত বড় দুনিয়ায় কটা মানুষ আর কটা মানুষকে চেনে। আর ভদ্রলোক বোধহয় বেশিরভাগ টাইমটাই এই বিদেশে কাটিয়েছে। কাজেই এক্সকিউজ করে দেওয়া যায়, কি বলে? আমাদের কথার মাঝখানেই পাম অ্যাভিনিউ থেকে ফোন এলো। অম্বুজ সেন। একটা বেনামি চিঠি এসছে ভদ্রলোকের নামে। টেলিফোনেই সেটা পড়ে শোনালেন ভদ্রলোক। আগামীকাল শুক্রবার সন্ধে 6:30টায় 100 টাকার নোটে 20,000 টাকা ব্যাগে পুরে প্রিন্সেপ ঘাটের দক্ষিণ পূর্ব কোণে থামের ধারে রেখে যাবেন। অম্বর সেনকে অক্ষত অবস্থায় ফিরে পাবার এই একমাত্র উপায়। পুলিশ বা গোয়েন্দার সাহায্য নিলে ফল হবে মারাত্মক। ফেলুদা ফোনে বলল, দেখুন, এখনই কোনো সিদ্ধান্ত নেবার দরকার নেই মিস্টার সেন। আরো 24 ঘন্টা সময় আছে। এর মধ্যে আমার কয়েকটা কাজ আছে। আপনাদের দিক থেকে কি করণীয় সেটা আমি কাল দুপুর 2টোর মধ্যে আপনাদের বাড়ি গিয়ে বলে আসবো। তবে হ্যাঁ, টাকার ব্যবস্থাটা করে রাখবেন, ওটা কিন্তু খুবই জরুরি। কিন্তু গোয়েন্দার ব্যাপারে শাসিয়ে রেখেছে যে মশাই। ফেলুদা ফোন রাখার পর লালমোহনবাবু বললেন। ফেলুদা উত্তরে শুধু বলল, জানি। রকেটের বেগে ঘটনা এগিয়ে চলেছে। এই টাকাটা না দিয়ে উপায় কি আছে সেটা আমিও ভেবে পেলাম। লালমোহন বাবু, কাল আপনার গাড়িটা একটু পাওয়া যাবে কি? এনি টাইম, কখন চাই বলুন। সকালে একবার বেরোবো, 9:30 নাগাদ পেলেই চলবে। ঘন্টা 2-1 মধ্যে আমার কাজটা হয়ে যাবে। তারপর বিকেল 5টা নাগাদ আপনি যদি গাড়িটা নিয়ে আবার চলে আসেন তো খুব ভালো হয়। ভেরি গুড। এরপর ফেলুদা আর কোনো কথাই বলল না। পরদিন লালমোহনবাবুর গাড়িতে করে ফেলুদা বেরোলো। একাই বেরোলো, কাজেই কোথায় গেল কি করলো জানার উপায় নেই। 12টা নাগাদ ফিরে আসার পর দেখলাম তার মুখের ভাব বদলে গেছে। কি ঠিক করলে ফেলুদা? ভয় ভয় জিজ্ঞেস করলাম। টাকাটা দিতেই হবে রে, তবে গোয়েন্দা সম্পর্কে হুমকিটা মানা চলবে। মানে তুমি নিজেও থাকবে সেখানে? ফেলু মিত্তির অত সহজে ঘাবড়াবার লোক নয় রে তোপসে। আর আমরা কোথায় থাকবো? তোরাও থাকবি কাছাকাছির মধ্যে, কারণ হেল্প দরকার হতে পারে। আমি তো শুনে থ। দুপুরে খেয়ে দিয়ে আমরা গেলাম পাম অ্যাভিনিউ। অম্বুজবাবু স্বভাবতই বাড়িতে ছিলেন। ফেলুদাকে দেখেই ব্যস্ত হয়ে উঠলেন। কাল রাত্রে চোখের পাতা এক করতে পারিনি মশাই। দেখতে দেখতে কি যে হয়ে গেল। ফেলুদা গম্ভীরভাবে বলল, টাকাটা আপনাদের খসবেই মিস্টার সেন। অম্বর বাবুকে ফিরে পাবার আর কোনো রাস্তাই নেই। তুমি ধরতে পারোনি এখনো? রুনা হঠাৎ ঘরের দরজা থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করে উঠল। অনেকটা ধরে ফেলেছি রুনা, খুব চেষ্টা করছি যাতে বাকিটাও আজ বিকেলের মধ্যে ধরতে পারি। ব্যাস, ঠিক আছে। রুনাকে ভীষণ নিশ্চিন্ত মনে হলো। ফেলুদা ব্যর্থ হবে এটা যেন তার কাছে ভয়ানক একটা দুঃখের ব্যাপার। তাহলে কি করা উচিত বলে মনে হয়? টাকার ব্যবস্থা হয়েছে তো? সেটা করে ফেলেছি। বাড়িতে তো ক্যাশ থাকে না, তাই আজ সকালেই সমরেশকে দিয়ে ব্যাংক থেকে আনিয়ে নিয়েছি। আচ্ছা, সেই টাকা এবং যে ব্যাগে করে সেটা দেওয়া হবে, এই দুটো জিনিস আমি একবার দেখতে চাই। টাকা এবং ব্যাগ এসে গেল। এত টাকা এর আগে একসঙ্গে দেখেছি কি মনে তো পড়ে না। ফেলুদার সামনেই 20টা করে 100 টাকার নোট রাবার ব্যান্ড দিয়ে গোছ করে 10 ভাগে ভাগ করে ব্যাগের ভিতর পুরে দেওয়া হলো। তার ফলে ব্যাগের চেহারা হয়ে গেল কচ্ছপের পিঠের। ভেরি গুড। তাহলে আমরা বেরিয়ে পড়ছি ঠিক 6:45 নাগাদ। সে কি, আপনি যাবেন?
অপরাধীকে ধরার চেষ্টা তো আমাকে করতেই হবে মিস্টার সেন। আপনি টাকা রেখে আসবেন আর সে লোক দিব্যি এসে সেটা তুলে নিয়ে চলে যাবে, এ তো হতে দেওয়া যায় না। অম্বরবাবুকে ফেরত পাওয়াটা বড় কথা সেটা আমি জানি, কিন্তু সেই সঙ্গে এই গুন্ডাদের সাজা হওয়াও কি উচিত নয়? না হলে তো ওরা এই ধরনের কুকীর্তি করেই চলবে। তবে আপনি চিন্তা করবেন না, সাবধানতা অবলম্বন না করে আমি কখনোই কোনো কাজ করি না। তাহলে আমি বলছি, আপনি মন দিয়ে শুনুন। আপনি আপনার গাড়িতে করে যাবেন টাকা নিয়ে, নিউ হাওড়ার ব্রিজের দিক দিয়ে আসবেন, ওদিকটা মোটামুটি নিরিবিলি থাকে। গাড়ি প্রিন্সেপ ঘাট থেকে অন্তত 200 গজ আগে দাঁড় করিয়ে ড্রাইভারকে বলবেন টাকাটা যেন যথাস্থানে রেখে আসে। আমি কাছাকাছির মধ্যেই থাকবো, কাজটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা আমি দেখতে পাবো। আমরা মিট করব ঘটনার পর কে রেস্টুরেন্টের সামনে। আপনি টাকা রেখে সোজা ওখানে চলে আসবেন, আমিও তাই করব। অপরাধীকে যদি ধরতে পারি তাহলে তিনিও আমার সঙ্গে থাকবেন, বলাই বাহুল্য। অম্বুজবাবুকে মনে হলো তিনি বেশ নার্ভাস বোধ করছেন। সেটা অস্বাভাবিক নয়, টাকার অঙ্কটা তো কম নয়। আর গুন্ডারা কি করবে না করবে কে জানে। বিকেলে 4:30টার সময় লালমোহনবাবু এলে পরে ফেলুদার প্রথম কথা হলো, মশাই, এরকম অভিনব কেস আমি এর আগে কোনো দিন পাই। অবশ্যই আমাকে জিজ্ঞেস করলে পরে আমি এখনো বলতে পারবো না এর বিশেষত্বটা কোথায়। তাহলে আমরা কি করছি? শুনে নিন মন দিয়ে। তুইও শোন তোপসে। 5:30টার সময় আপনার গাড়ি নিয়ে আপনি আর তোপসে চলে যাচ্ছেন গে রেস্টুরেন্টে। সেখানে আপনাদের অভিরুচি অনুযায়ী আপনারা পানাহার সেরে নেবেন। ঠিক 6:15 রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শটান চলে যাবেন দক্ষিণ প্রিন্সেপ ঘাট লক্ষ্য করে। গাড়ি রেখে যাবেন রেস্টুরেন্টের সামনে, কিন্তু থামওয়ালা যে ঘাটটা আছে না, সেখানে পৌঁছানোর কিছু আগেই দেখবেন ডান দিকে একটা গম্বুজলা বসার ঘর রয়েছে। দুজনে সেখানে ঢুকে চুপচাপ বেঞ্চিতে বসে পড়বেন। ভাবটা এমন হওয়া চাই যেন সান্ধ্য ভ্রমণ আর বায়ু সেবন, এটা ছাড়া আপনাদের আর কোনো উদ্দেশ্য নেই। ঘাটের দিকে আর দৃষ্টি রাখবেন, তবে যেন মনে না হয় যে ওটাই আপনাদের লক্ষ্য। আমি কিন্তু বারবার বলছি। তারপর 6:30 পর ওখান থেকে উঠে পড়ে সোজা নিজের গাড়িতে ফিরে আসবেন। আমি সেখানেই আপনাদের সঙ্গে মিট করব। ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল, কিন্তু এখনো দিব্যি ঠান্ডা। তবে শীতকালের মতো দিন আর অত ছোট না। 6টা পর্যন্ত বেশ আলো থাকে। আমি আর লালমোহনবাবু কফি আর মুরগির কাটলেট খেয়ে ঠিক 6:15 রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রওনা দিলাম প্রিন্সেপ ঘাটে। পথে লালমোহনবাবু মাঝে মাঝে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আহ উ শব্দ করে সান্ধ্য ভ্রমণের অভিনয় করছে। সেটা যে খুব কনভিন্সিং হচ্ছে তা নয়, কিন্তু ক্রমেই আশেপাশের লোকজন এত কমে আসছে, ফুচকাওয়ালা আর ভেলপুরিওয়ালার দল এত পিছিয়ে পড়ছে যে এখন উনি যা খুশি করলেও আপত্তির কিছু নেই। 10 মিনিট লাগলো আমাদের গম্বুজওয়ালা বসার জায়গাটায় পৌঁছতে। বেঞ্চ দখল করার পর এদিক ওদিক চেয়ে লালমোহনবাবু চাপা গলায় প্রশ্ন করলেন, তোমার দাদাকে কি দেখতে পাচ্ছ তোপসে? দাদা কেন, কোনো মানুষকেই দেখতে পাচ্ছি না ঘাটের নৌকার মাঝিদের ছাড়া। কোনখানে লুকিয়ে আছে ফেলুদা কে জানে। ঘাটের 150 বছরের পুরনো থামগুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে ফাঁকগুলো ক্রমেই অন্ধকার হয়ে আসছে। ওখানে গিয়ে কেউ টাকার ব্যাগ রাখলে বা সেই ব্যাগ নিতে এলে কেউ দেখতেও পাবে না। ওই যে লালমোহনবাবু আমার হাত খামচে ধরেছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন ভদ্রলোক। একজন সাদা প্যান্ট আর কালো কোট পরা লোক হাতে একটা ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে। অম্বরবাবুদের ড্রাইভার বিলাসবাবু। বিলাসবাবু এবার থামগুলোর ফাঁক দিয়ে ভেতরে ঢুকে অন্ধকারে মিলিয়ে গেলেন। মিনিট খানেক পর তাকে আবার দেখা গেল, এবার হাত খালি। বড় রাস্তার পারে ডাইনে মোড় ঘুরে গাছের আড়াল হয়ে গেলেন ভদ্রলোক। 6:30 বেজে গেছে, আলো আরো পড়ে এসেছে। এখন সামনের সারির থামগুলো ছাড়া আর কোনোটাই দেখা যাচ্ছে না। একবার মনে হলো অন্ধকারের মধ্যে কে যেন নড়ল, কিন্তু সেটা চোখের ভুল হতে পারে। এবার দেখলাম সেনদের গাড়ি আমাদের সামনে দিয়ে রেস্টুরেন্টের দিকে চলে গেল। তারপর 3জন জিন্স পরা ছেলে আর তাদের পেছনে ঢোলা প্যান্ট পরা হাতে লাঠিওয়ালা এক বৃদ্ধ ফিরিঙ্গিও সেই দিকে চলে গেল। আমরাও উঠে পড়লাম। আবার ঠিক 10 মিনিট লাগলো আমাদের গাড়িতে পৌঁছতে, কিন্তু ফেলুদা কই। এবার গাড়ির ভেতর চোখ গেল। নস্যি রঙের আলোয়ান জড়ানো এবং লুঙ্গি পরা এক বুড়ো বসে আছে ড্রাইভার হরিপদবাবুর পাশে। থুতনিতে খোঁচা খোঁচা দাড়ি, কিন্তু গোঁফ নেই।
লালমোহন বাবুর দিকে চেয়ে বলল লোকটা। ছালাম কর্তা। আর বলতে হবে না, ওই মুসলমান মাঝি ফেলুদা ছাড়া আর কেউ না। এদিকে অম্বুজবাবু এসে পড়েছেন রাস্তার ওদিক থেকে। তার কাছে ফেলুদার নিজের পরিচয় দিতেই হবে। নৌকা থেকে ঘাটটা সবচেয়ে ভালো দেখা যায়, তাই ওখানেই উৎপাতার সিদ্ধান্তটা নিয়েছিল। কি হলো সেইটা বলুন মিস্টার মিত্তির। ভেরি সরি মিস্টার সেন, মানে আমি ঘাটে ওঠার আগেই সে লোক টাকা নিয়ে হাওয়া। বলেন কি? টাকা নেই? লোকটা কোথায় ওরা গেল না? বলছি তো, আমি অত্যন্ত দুঃখিত। অম্বুজবাবু কিছুক্ষণ ফ্যাল করে চেয়ে রইলেন ফেলুদার দিকে। কথাটা যেন ভদ্রলোকের বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতে কি, আমারও কেমন যেন মাথা ঝিমঝিম করছিল। ফেলুদাকে এভাবে হার মানতে এর আগে দেখিনি কখনো। আপনাদের পুলিশের সাহায্য নিতেই হবে মিস্টার সেন। আপনি বাড়ি চলে যান, এবার তো অম্বরবাবুর ফিরে আসা উচিত। আমরা একবার বাড়িতে ঢু মেরে আপনার ওখানেই আসছি। এই বেশে তো আর পাম এভিনিউয়ের বৈঠকখানায় ঢোকা যাবে না। না, বাড়ি যাওয়ার একমাত্র কারণ ফেলুদার একটু ফিটফাট হয়ে নেওয়া, তাছাড়া হাতেও রং লেগেছিল। জিজ্ঞেস করতে বললো আলকাতরা, সেটাও ধুয়ে নেওয়া দরকার। আলকাতরাটাও মেকআপের অংশ কিনা জিজ্ঞেস করাতে কোনো উত্তর দিল না ফেলুদা। আমরা যখন পাম এভিনিউ রওনা হলাম তখন প্রায় 7:30 বাজে। পথে লালমোহনবাবু একবার বলেছিলেন, আপনার ওরকম ব্রিলিয়ান্ট মেকআপটা ওরকম যে মাঠে মারা যাবে সেটা ভাবিনি মশাই। কিন্তু তাতে ফেলুদা কোনো মন্তব্য করেননি। পাম এভিনিউ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রুনার গলায় উচ্ছ্বাসিত চিৎকার শোনা গেল, হে জেঠু এসে গেছে, জেঠু এসে গেছে। অম্বরবাবু ফিরেছেন আমরা আসার 10 মিনিট আগে। আমরা বৈঠকখানায় ঢুকতেই ভদ্রলোক সোফা ছেড়ে উঠে হাত বাড়িয়ে ফেলুদার হাত দুটো ঝাঁকিয়ে দিলেন। ভাই, ভাইয়ের বউ, ভাইজি, সমরেশবাবু, বিলাসবাবু সকলেই ঘরে রয়েছেন। কোথায় আটক করে রেখেছিল আপনাকে? এক গাল হেসে প্রশ্ন করল লালমোহন বাবু। ওহ, সে আর বলবেন না। ফেলুদা হঠাৎ হাত তুলে বাধা দিলেন ভদ্রলোককে। উনি তো বলবেনই না, আর আপনিও বলবেন না মিস্টার সেন, কারণ বললেই একরাশ কল্পনার আশ্রয় নিতে হবে। মিথ্যে শব্দটা ব্যবহার করলাম না, কারণ সেটা ঠিক ভালো শোনায় না। হুররে হুররে হুররে, কি মজা কি মজা, ফেলুদা ধরে ফেলেছে, ফেলুদা ধরে ফেলেছে। এবার ফেলুদা একটা চারমিনার ধরিয়ে নিয়ে বলল, আপনারা যে একটা বিরাট ফোন দিয়ে এঁটেছিলেন সেটা তো ধরে ফেলেছি, কিন্তু সেটার কারণটা এখনো ঠিক ধরতে পারছি না। কারণ বলছি মিস্টার মিত্রি, কারণ আমার এই খুদে ভাইজিটি, সে আপনাকে বলতে গেলে একরকম পুজোই করে। তার ধারণা আপনি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে। তাই ওকে আমি সেদিন বললাম যে তোর ফেলুদাকে আমি জব্দ করতে পারি, বুঝলি? ব্যাস, ওই একটি উক্তি থেকেই সমস্ত ফন্দির উৎপত্তি। হ্যাঁ, এতে আমাদের সকলেরই ভূমিকা আছে। অর্থাৎ এটা আপনাদের একটা ফ্যামিলি নাটক। ঠিক তাই, সবাইকে আমি সবকিছু শিখিয়ে পড়িয়ে রেখেছিলাম। আপনি কি জিজ্ঞেস করলে কি উত্তর দেবে সব একেবারে লিখে মুখস্থ করিয়ে দিয়েছিলাম, এমনকি ড্রাইভার ও চাকরকে পর্যন্ত, বুঝলেন? প্রধান নারী চরিত্র অবশ্য আমাদের বৌমা। ওকে দিয়ে ওই মন গড়া অ্যাক্সিডেন্টের কথাটা বলানো হয়েছিল, বুঝলেন? আমি নিজে ভাবিনি যে আপনি ব্যাপারটা ধরে ফেলবেন। ইনফ্যাক্ট দেখুন, এই নিয়ে আমার ভাইয়ের সঙ্গে 100 টাকা বাজিও ধরেছিলাম। অবশ্যই ব্যাপারে রুনার উৎকণ্ঠাই ছিল সবচেয়ে বেশি, কারণ তার হিরো যদি ফেল করত তাহলে তার দুঃখের আর সীমা থাকতো না। এই ঝুঁকিটা অবশ্য আমাকে নিতেই হয়েছিল, কিন্তু এখন সে নিশ্চিন্ত। এবার বলুন তো মিস্টার মিত্তির, আপনার সিস্টেমটা কি? কিসে আপনার প্রথম সন্দেহটা হয়? প্রথমত এবং প্রধানত দুটো ক্লু, আর দুটোই আপনার কাজের ঘর থেকে পাওয়া। এক, হিমালয়ান অপটিক্যালের ক্যাশ মেমো। আমি ওখানে খোঁজ নিয়ে জেনেছি যে আপনি 3 সাতেক আগে একটি সোনালী ফ্রেমের নতুন চশমা করিয়েছেন, অথচ আপনার বাড়িতে সেটা সম্বন্ধে কেউ জানে না, বা কেউ সেটা আপনাকে পড়তেও দেখেনি। প্রশ্ন হলো, এই চশমার দরকার পড়ছে কেন, এবং ঠিক এই সময়ই দরকারটা কেন? 2, আপনার ডেট ক্যালেন্ডারের 3 দিনের পুরনো তারিখ। আপনার চাকর যখন তারিখ বদল করে না, তখন সেটা নিশ্চয়ই আপনিই করেন। তাহলে বদল হয়নি কেন? তখনই মনে হলো যে আপনাকে যদি কিডন্যাপ হওয়ার ভান করে গা ঢাকা দিতে হয়, তাহলে তো একটা নতুন ডেরা স্থির করে 2 দিন আগে গিয়ে সেখানে থাকা অভ্যেস করতে হবে।
নতুন জায়গা, ধাতস্থ হতে সময় লাগে বই। আর তাই যদি হয়, তাহলে সাবধানতা অবলম্বন করার জন্য আপনাকে হয়তো একটু ছদ্মবেশ, একটা নতুন নামও নিতে হবে। সেক্ষেত্রে একটা নতুন চশমা নেওয়া মোটেই অস্বাভাবিক নয়। সব ধরে ফেলেছে ফেলুদা, সব ধরে ফেলেছে। এর মধ্যে লালমোহন বাবু যে হঠাৎ কেন খাঁচায় বন্ধ সিংহের মতো পায়চারি করতে আরম্ভ করলেন তা বুঝতে পারলাম না। ভদ্রলোক যাতে বাড়াবাড়ি না করে ফেলেন তাই ওকে সামলাতে যাব, এমন সময় উনি হঠাৎ দুহাত তুলে চেঁচিয়ে বললেন, ইউরেকা! চিনেছেন ভদ্রলোককে? চিনব নাকি মশাই? মৃত্যুঞ্জয় সোম। দেখুন, আপনার সঙ্গে সেদিন পার্কে দেখা হওয়াটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট কিন্তু মশাই। আসলে গড়পাড়ে আমারই এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম 7 দিন। আপনি যখন এগিয়ে এসে জটায়ু টটায়ু বলে নিজের পরিচয় দিলেন, তখন ভাবলাম, বারে, এ তো বেশ মজা। যাকে জব্দ করতে যাচ্ছি তারই সাগরেদের সঙ্গে দেখা হয়ে গেল, তাহলে একে নিয়ে একটু রগড় করতে পারলে কেমন হয়। তারপর অবশ্য মিত্তির মশাইয়ের বাড়িতেও আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার, কিন্তু আসল চেহারাতে, তাই না? আপনি চিনতে পারেননি। কিন্তু তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? নাটকের তো এখানেই শেষ নয় অম্বরবাবু, এখনো তো ড্রপ সিন পড়েইনি। ঘরের আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে গেল, কারণ ফেলুদা কথাটা বলেছে গম্ভীর এবং থমথমে ভাবে। হোয়ার ইজ দ্য মানি? অম্বর সেন ফেলুদার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, মিস্টার মিত্তি, আপনি আমাকেও কিন্তু একজন শখের গোয়েন্দা বলতে পারেন। দেখুন, আমি যদি বলি যে টাকাটা আপনি নিয়ে আমাদের সঙ্গে একটু রগড় করছেন, তাহলে কি খুব ভুল বলা হচ্ছে? অপরাধী যখন নেই, কিডন্যাপারও নেই, তখন টাকাটা সরে কোথায় যাবে মিস্টার মিত্তি? ফেলুদা মাথা নেড়ে বলল, মিস্টার সেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার শখের গোয়েন্দাগিরি এক্ষেত্রে খাটলো না। প্রিন্সেপ ঘাটের কাছে আজ সন্ধ্যায় আমি ছাড়াও আরেকজন ছদ্মবেশী ছিলেন। বলেন কি? আপনি তাকে দেখেছেন? দেখেছি, কিন্তু চিনিনি। কিন্তু আপনি তখনই তাকে ধরলেন না কেন? তখন ধরাটা আপনাদের পক্ষে যথেষ্ট নাটকীয় হতো না। আপনারা নাটক পছন্দ করেন তো? আমার মনে হয় আপনাদের সামনে ধরাটা আরো নাটকীয় হবে। আর আমার সন্দেহ তিনি এখানেই আছেন। আর এই সন্দেহ ঠিক কিনা সেটা আমি একবার পরখ করেও দেখতে চাই। ঘরে যাকে বলে পিন পড়া নিস্তব্ধতা। রুনার দিকে আর চোখে চেয়ে দেখলাম সেও ফ্যাকাশে মেরে গেছে। বিলাসবাবু, আপনার জুতোর তলাটা একবার দেখুন তো। আর দেখাবো আর কি স্যার, জুতোর তলায় তো আলকাতরা লেগে রয়েছে। ব্যাগ রেখে ফেরবার সময় তো রাস্তায় পা আটকে যাচ্ছিল। ওই আলকাতরা আমি ছড়িয়ে রেখেছিলাম থামটার চারপাশে, কারণ একজনের সম্বন্ধে আমার মনে একটা সন্দেহের কারণ ঘটেছিল। আপনারা সকলেই বানিয়ে বানিয়ে কথা বলছিলেন, কিন্তু ইনি যে মিথ্যেটা বলেছিলেন সেটা একটু অন্যরকম। তিনি বলেছিলেন, ওকি আপনি যাচ্ছেন কোথায়? কিন্তু পালাবার পথ নেই। দরজা আগলে দাঁড়িয়ে আছেন বিলাসবাবু। এক ঝটকায় যাকে বগল দাওয়া করে ফেলেছেন ভদ্রলোক, তিনি হচ্ছেন সমরেশ মল্লিক। এবার আপনার স্যান্ডেলের তলাটা একবার এদের দেখিয়ে দিন তো। বিলাসবাবু, একটু হেল্প করলে ব্যাপারটা কিন্তু আরো সহজ হয়ে যাবে। বিলাসবাবু নিচু হয়ে সমরেশবাবুর পা থেকে স্যান্ডেলটা একটানে খুলে নিয়ে তার তলাটা সকলকে দেখিয়ে দিলেন। উনি যে গেছিলেন প্রিন্সেপ ঘাটের থামের পাশে, তাতে আর কোনো সন্দেহ রইল না। আপনার কোহিনূর কোম্পানি তো 2 বছর হলো লাটে উঠেছে, তা সত্ত্বেও আপনি সেখানে চাকরি করছিলেন কি করে সেটা একটু এদেরকে বুঝিয়ে বলবেন। আর যদি চাকরি নাই করে থাকেন, তবে এই 2 বছর কিভাবে রোজগার করছেন সেটা কি বলবেন একটু? সমরেশবাবু নিরুত্তর। বিলাসবাবু এখনো তাকে জাপটে ধরে আছেন। মনে হয় পুলিশ আসার আগে পর্যন্ত এইভাবেই ধরে থাকবেন। অবশ্যই এই ব্যক্তির খোলস খুলে ফেলার আগে আপনাদেরকে আমাকেই ধন্যবাদ দিতে হবে। আপনারা তো আর 20,000 টাকা রাখতেন না থামের পাশে। নেহাত আমি যখন বললাম শাসানি কেয়ার করি না, আমি নিজে থাকবো সেখানে, তখন আপনাদের বাধ্য হয়েই রাখতে হলো। আর সেই টাকা হাত করার সুযোগ নিলেন সমরেশ বাবু। যাকগে, এখন তো জানলেন টাকা কোথায় আছে, এবার সেটা আদায় করার রাস্তা আপনারা দেখুন। উনি যদি সে টাকা অন্যত্র পাচার করে থাকেন, তাহলে পুলিশ তো আসেই। তারা এসব আদায়ের অনেক কাজটাই জানে। আমার কাজ কিন্তু এখানেই শেষ। ফেলুদার সঙ্গে সঙ্গে আমরা দুজনে উঠে পড়েছিলাম, কিন্তু ওঠার হলো না। মিসেস সেন বাধা দিয়ে বললেন, শেষ বলছেন কি? এত সহজে শেষ হবে কি করে?
আপনাকে যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথাগুলো বললাম তার বুঝি প্রায়শ্চিত্ত করতে হবে না? আজ রাত্রিরে আপনাদের খেতে হবে আমাদের বাড়িতে। আর তোমরা তিনজনে একসঙ্গে এসেছো, আমার অটোগ্রাফে সই দেবে না বুঝি? বললেন শ্রীমতী রুনা। অ্যান্ড ওয়েল, দ্যাটস অলসো ওয়েল, বললেন লালমোহন বাবু। এতক্ষণ শুনলেন অম্বর সেন অন্তর্ধান রহস্য, শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের সৃষ্ট গোয়েন্দা চরিত্র ফেলুদার একটি গল্প। সামনের সপ্তাহে আবার একটি গল্প নিয়ে আসছি আমরা। শ্রীনিশ প্রোডাকশনের তরফ থেকে ধন্যবাদ সুনীত রায়চৌধুরীকে আমাদের সাথে গল্প বলার জন্য। যদি আপনাদের এই প্রয়াস ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন। আপনাদের এই সাহায্য আমাদের আরো বাংলা গল্প বলতে সাহায্য করবে ও উৎসাহ দেবে। শ্রীনিশ প্রোডাকশনের তরফ থেকে সকল শ্রোতাকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।